আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাই, ষষ্ঠ শ্রেণীর ভগ্নাংশের খেলা, এই অধ্যায়টি নিয়ে। আমরা গত পর্বে প্রথম লেকচার দিয়েছি, প্রথম পর্ব আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। অধ্যায়ের নাম ভগ্নাংশের খেলা। আজকে আমরা আলোচনা করব পর্ব 2 নিয়ে। পর্ব 2 হচ্ছে এই অধ্যায়ে মেন যে সকল এমসিকিউ আছে, আমরা মূলত আজকে এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথম এমসিকিউ আছে, এখানে 3টি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। 3টি দশমিক ভগ্নাংশ বলছে এর যোগফল কত। তাহলে আমরা দশমিক ভগ্নাংশ যোগফলের ক্ষেত্রে কি জানি, যে দশমিক বিন্দুটা সারিবদ্ধভাবে যেন উপর থেকে নিচ পর্যন্ত নিচে নিচে থাকে। তাহলে এটা যদি আমরা যোগ করি, যেমন 1.01, তারপরে আছে 0.00001, তারপরে আছে কত 0.001। আমরা যদি এইটা এখন যোগ করি, মানে আমাদের এই দশমিক বিন্দুগুলো যোগ করার সময় অবশ্যই একই লাইনে থাকতে হবে। তো এখানে যদি আমরা যোগ করি, এখানে 1, এখানে 1 আর 1 2, আর এখানে হচ্ছে 0, এইখানে এবার দশমিক, আর এখানে হচ্ছে আমাদের 1, তার মানে 1.021। তাহলে আমরা এখানে উত্তরে দেখি 1.021 আমাদের খ নম্বরে উত্তরটি আছে। তাহলে দেখি, হ্যাঁ, আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। এবার আমরা দ্বিতীয় এমসিকিউতে যাই। দ্বিতীয় এমসিকিউ, এই ধরনের এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। এখানে দশমিকের কিছু গুণ আছে, দশমিক আকারে দেওয়া আছে। এই গুণগুলো কেমন আমরা একটু খেয়াল করি। 0.1 গুণ 0.01 গুণ 0.001, এই জাতীয় গুণগুলো আমাদের দশমিক বিন্দুর পরে যদি 0 বা 1 সংখ্যা আকারে থাকে, তাহলে আমাদের প্রথমে সংখ্যাগুলো আগে গুণ করে নিতে হবে। এখানে 1, এখানে 1, এখানে 1, তাহলে আমাদের প্রথমে 1 দিতে হবে। এখন আমাদের একটু খেয়াল করে দেখতে হবে যে এখানে টোটাল কয়টি সংখ্যা শূন্য আছে। তাহলে এখানে 1টা 2টা 3টা, আর এখানে নাই। তাহলে মোট এখানে কয়টি আছে? 3টা। দশমিক বিন্দুর পরে এখানে আছে 2টা, 5টা, আর এখানে আছে 1টা, মোট 6টা। দশমিক বিন্দুর পরে 6টা অঙ্ক আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা যেহেতু একটা অঙ্ক পেয়ে গেছি, তার মানে এখানে আমাদের আরো 5টা শূন্য দিতে হবে। 2, 3, 4, 5, তারপরে দশমিক। আমি আবারও বলি, সেটা হচ্ছে আমাদের প্রথমে সংখ্যাগুলো গুণ করে নিতে হবে। 1, 1, 1, 1, 1, 1। তারপরে এখানে যেহেতু দশমিকের পরে 3টা ঘর, এখানে 2টা, আর এখানে 1টা, 5টা। তাহলে 3 আর 2 5 আর 1 6টা। তাহলে আমাদের এখানে বাকি 5টা আমাদের শূন্য বসিয়ে দিতে হবে। তার মানে 1 2 3 4 5টা শূন্য 1। আমাদের এখানে দেখি 1 2 3 5টা শূন্য 1, মানে 1 2 3 4 5টা শূন্য 1। তার মানে এখানে দেখা যাচ্ছে গ নম্বর প্রশ্নটা আমাদের সঠিক উত্তর। আমরা উত্তরটা দেখে আসি। হ্যাঁ, গ নম্বরটি সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে 1 কুইন্টাল সমান কত কেজি, এটা তোমরা ক্লাস 5এও করেছো। 1 কুইন্টাল সমান 100 কেজি। 1 কুইন্টাল সমান হচ্ছে 100 কেজি। আমাদের অপশনে কি আছে 1 কুইন্টাল সমান? হ্যাঁ, 1 কুইন্টাল সমান 100 কেজি আমাদের ঘ নম্বর প্রশ্ন উত্তর। আচ্ছা, 3 নং এমসিকিউ শেষ হলো। এবার আমরা চতুর্থ এমসিকিউ দেখি যে এখানে কি বলছে। বলছে 1 ইঞ্চি সমান 3.2 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান বলছে 6.5 ইঞ্চিতে কত সেন্টিমিটার। তাহলে এখানে বলছে কি 1 ইঞ্চি সমান, 1 ইঞ্চি সমান কত? 3.2 সেন্টিমিটার। আচ্ছা, এখন প্রশ্নে চেয়েছে কি 6.5 ইঞ্চিতে। তাহলে আমাদের হবে কত? 6.5। তাহলে 6.5 ইঞ্চি মানে কত হবে? এই 6.5 এর সাথে আমাদের 3.2 গুণ হবে। এখন এই গুণ আমি আশা করি তোমরা জানো যে দশমিকের গুণ আমাদের কিভাবে করতে হয়। তার মানে এইটার সাথে এইটা গুণ হবে, এইটার সাথে এইটা গুণ হবে। এখন আমরা একটু গুণটা যদি করে দিই, যে 6.5 আর কত? 3.2। তাহলে এই গুণটা নরমাল গুণ করতে হবে। গুণ করার পরে এখানে একটা আর এখানে একটা, 2টা সংখ্যার পরে আমাদের দশমিক দিয়ে দিতে হবে। তাহলে 5 দুগুণে 10-এর শূন্য হাতে থাকে 1,
6 দুগুণে 12 আর 1 13, তারপর এখানে 0, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 6 18 আর 1 19। তাহলে আমাদের এখানে কত হবে? 0 5 আর 3 8, 9 আর 1 10, 0 হাত থাকে 1, 1 আর 1 2। তার মানে এখন এই দিক থেকে একটা অঙ্ক দুইটা অঙ্ক পরে দশমিক হবে, তার মানে 20.8। এই যে দশমিকের পরে এই শূন্যর আসলে কোনো দাম নাই, মানে 20.8 আমাদের এখানে অপশন আছে 20.8। তার মানে এটির উত্তর হচ্ছে গ নম্বর। আমরা একটু দেখে আসি। হ্যাঁ, 20.8। এবার দেখি পঞ্চম প্রশ্ন বলছে একটি গাড়ি 3.5 কিলোমিটার। আমরা একটু খেয়াল করি, বলছে একটি গাড়ি 3.5 ঘন্টায় এত কিলোমিটার পথ অতিক্রম করে। গাড়িটি ঘন্টায় কত কিলোমিটার পথ অতিক্রম করে? তার মানে 3.5 ঘন্টায় যায় 175 কিলোমিটার। আমরা একটু শর্টকাট করে দিই, 3.5 ঘন্টায় যায় 175 কিলোমিটার। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ঘন্টায়, তার মানে 1 ঘন্টায় কত যাবে? তার মানে 1 ঘন্টায় কম যাবে, তাহলে 175 আর নিচে হবে কত? 3.50। তাহলে এই 3.50 দিয়ে আমাদের ভাগ করা, সরাসরিও ভাগ করা যায়। আমরা যদি দশমিকটা তুলে দিয়ে ভাগ করি, গুণ করে দিই, তাও হবে। সেই ক্ষেত্রে আমাদের কি করা যেতে পারে? যেমন 1 7 5, আমরা জানি দশমিক যদি আমরা তুলে দিই, তাহলে দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1, আর দশমিকের পরে জয়টা সংখ্যা আছে ততটা 0। তার মানে এখানে আমাদের 2টা 0 হবে, আর নিচে হচ্ছে আমাদের 350। এই যে আমরা এটা পাইলাম, এখন এইটাকে মূলত আমাদের কাটাকাটি করতে হবে। তো কাটাকাটি করলে আমরা দেখি কত আসে। এই শূন্য যদি কেটে দিই, তাহলে কেটে দিলাম। আচ্ছা, এইখানে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 দুগানে 10, 5 দুগানে 10, আর কত আসবে? এখানে 5 দিয়ে কাটলে 5 7 35, 7। এখন 7 দিয়ে কি 175 কাটে? আমরা দেখি কাটবে। 7 দুগুণে 14 4 হাতে থাকে 1, 14 4 15 16 17 3 35, 7 দিয়ে কাটলে 5। তার মানে এখন 25 দুগুণে 50 হয়, 50। এই হচ্ছে 50 কিলোমিটার। তার মানে আমরা এখানে দশমিক বিন্দুটা তুলে দিয়ে দশমিক বিন্দুর পরিবর্তে আমাদের 100 বসিয়েছি, তারপর আমরা কাটাকাটি করে যেটা পেয়েছি সেটাই উত্তর। তার মানে এখানে উত্তর এসেছে 50। হ্যাঁ, উত্তর আছে 50 কিলোমিটার। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ নাম্বার, 50 কিলোমিটার। আচ্ছা, এরপরে দেখি 6 নাম্বার কি বলছে, যে 205 থেকে কত বিয়োগ করলে বিয়োগফল এত হবে। তো আমাদের যদি নর্মালি বলে যে 5 থেকে কত বিয়োগ করলে 2 হবে, তার মানে 3, তার মানে এইটা থেকে এটা বাদ দিতে হবে আমাদের। এই 3 পাবো কিভাবে? 5 থেকে কত বিয়োগ করলে 2 হবে, তার মানে 5 থেকে আমাদের 2 বাদ দিতে হবে। তার মানে 205 থেকে আমাদের 100, এই যেমন 205 থেকে বাদ দিতে হবে কত? 205.0 দিয়ে দিলাম, বাদ দিতে হবে কত? 199.9। তাহলে আমরা দেখি কত হয়। তাহলে এখানে 10 থেকে 9 বাদ দিলে কত হয়? 1 দশমিক। তারপরে এখানে আসলে 10, 15 থেকে 10 বাদ দিলে 5, 10 0 0, বাকিগুলা 0 হবে। তার মানে 5.1। এই যেখানে 5.10 আছে, আমাদের পরবর্তীতে 0 না দিলেও হবে, কারণ এই দশমিক বিন্দুর পরে এই 0 এইগুলানের আসলে কোনো দাম নাই, কিন্তু এই 0-র দাম আছে। 0-এর পরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেই 0টার দাম আছে, কিন্তু 0-র পরে যদি কোনো সংখ্যা না থাকে, তার মানে এটার উত্তর আসছে 5.10। হ্যাঁ, 5.10। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখি 7 নাম্বার কি বলছে। বলছে একটি অঙ্ক দেওয়া আছে যে যার ভাগফল দেওয়া আছে 25 আর ভাজ্য দেওয়া আছে এইটা, বলছে ভাজক কত। তা আমরা ভাজক সমান কত জানি? ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তার মানে তোমাকে 25 দিয়ে এইটাকে আমরা সূত্র জানি কি? ভাজক সমান ভাজ্য ভাগ ভাগফল। তার মানে 808, এখানে 808.9। এইটাকে আমাকে ভাগ করতে হবে কত দিয়ে? 25 দিয়ে। আচ্ছা, 25 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কত যায়? 3 25 75, 80 থেকে 75 বাদ দিলে 5, তারপর এখানে 8 হবে। 25 দুগুণে 50, 25 দুগুণে 50,
থাকে কত 8। এখন খেয়াল করে দেখো এই যে এখন কিন্তু দশমিক আছে, তার মানে এখানে আমাদের দশমিক হয়ে যাবে, দশমিক হলে এখানে 9 নামবে। এখন এইটা হলো কত 89, তাহলে 89 হলে 3 25 75 হয়, 3 25 75। তাহলে এখন বাদ দাও, 9 থেকে 5 বাদ দিলে হবে 4, আর এখানে হচ্ছে আমাদের আর কিছু 9 থেকে 75, 9 থেকে 5 বাদ দিলে 4, আর এখানে হচ্ছে 8 থেকে 7 বাদ দিলে 1, 14। আর এখন কি শূন্য বসাইতে হবে। আচ্ছা, এবার শূন্য বসাতে হলে আমরা যদি 5 25 কত হয় 125, 6 25 150 বেশি হয়ে যায়, তাহলে 5 25 125। আচ্ছা, তাহলে এখানে থাকে কত 10 থেকে 5 বাদ দিলে 5, হাতে থাকে 10 থেকে 5 বাদ দিলে 5, এখানে হচ্ছে 3, তাহলে 1, 2 আর 3 15, তাহলে এখানে হচ্ছে 150। তাহলে 25 মানে 6 25 150, 6 25 150, তার মানে আমাদের মিলে গেল, এখানে হচ্ছে 6 25 150। আচ্ছা, তাহলে কত হচ্ছে 32.350। আমরা উত্তরে দেখি, হ্যাঁ 32.350 না 6, 32.356। তার মানে আমাদের এখানে কি হবে যে জাস্ট ভাজক বের করতে বললে ভাজ্য দিয়ে আমরা ভাজ্যকে ভাগফল দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 32.356। হ্যাঁ 32.356। আচ্ছা, এরপরে দেখি একাধিক ভগ্নাংশের লব একই হলে যেই ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটি কেমন হয়। আমরা বেসিক ক্লাস যেটা প্রথম ক্লাসটা নিয়েছি ওই ক্লাসে এই সব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। যেমন 3, এখানে বলছে কি লব একই হলে 3/5, 3/2, 3/4। আচ্ছা, এখানে আমরা দেখি লব 1, যদি একাধিক ভগ্নাংশের লব 1 হয় তাহলে এই হরের মধ্যে যেইটা ছোট, এই যে এইটা ছোট, এখানে 2 সবচেয়ে ছোট, হরের মধ্যে যেটা ছোট সেই ভগ্নাংশটা বড় হয়। তাহলে বলছে যে একাধিক ভগ্নাংশের লব একই হলে যেই ভগ্নাংশের হর বড়, তাহলে যে ভগ্নাংশের হর বড় সেই ভগ্নাংশটা, এই যে ভগ্নাংশের হর বড় সেটি কি হবে, সেটি অবশ্যই ছোট হবে। একাধিক ভগ্নাংশের হর লব একই হলে যেই ভগ্নাংশের হর ছোট সেইটা বড় হয়, আর যেই ভগ্নাংশের হর বড় সেটা হচ্ছে আমাদের ছোট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলি, যদি একাধিক ভগ্নাংশের হর এক হয়, যেমন 1 2 3, তাহলে যেই ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড় হয়। আর যদি একাধিক ভগ্নাংশের লব এক হয়, তাহলে যেই ভগ্নাংশের হর ছোট সেই ভগ্নাংশটা বড় হয়। কিন্তু এখানে বলছে যে হর বড়, তাহলে হর বড় যেটা, এই যে হর যেটা বড় সেটা অবশ্যই ছোট হবে, হর বড় হলে সেটা ছোট হবে। আচ্ছা, এরপরে দেখি যে ভগ্নাংশের লব ও হর সমান তাকে কি বলে। বলছে লব আর হর সমান। আমরা যদি একটা ভগ্নাংশের লব এবং হর, যেমন 5 আর 5, এই দুইটা তো অবশ্যই সমান, তাহলে এটা কাটাকাটি হয়ে যায়। কাটাকাটি হলে কত, আমরা সংখ্যা যেটা পাই সেটা 1। 1 মূলত একটা পূর্ণ সংখ্যা, এখানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত মিশ্র পূর্ণ সংখ্যা। তার মানে একাধিক ভগ্নাংশের লব এবং হর যদি 1 হয় তাহলে সেটা আমাদের পূর্ণ সংখ্যা হয়। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন দেখি। বলছে একটি ভগ্নাংশের, আমরা একটু খেয়াল করে দেখি, বলছে একটি ভগ্নাংশের মোট কয়টি সাধারণ গুণনীয়ক থাকতে পারে। আমাদের ভগ্নাংশের গুণনীয়ক আসলে কিভাবে বের করে সেটা বুঝতে হবে। যেমন 1/2 একটা ভগ্নাংশ, এই ভগ্নাংশকে যখন আমরা পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করব, কোন একটা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা ভাগ করলে যেই ভাগফলটা পাওয়া যায় সেটাই হচ্ছে এই ভগ্নাংশের গুণনীয়ক বা উৎপাদক। তা আমরা তো এখানে অসংখ্য সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, তার মানে এখানে গুণনীয়ক কয়টা থাকতে পারে বলছে, সাধারণ গুণনীয়ক থাকতে পারে। কয়টি সাধারণ গুণনীয়ক থাকতে পারে, একাধিক সাধারণ গুণনীয়ক থাকতে পারে। আমি ভাগ করতে করতে 2টা 3টা 4টা মিলে যেতে পারে, তাহলে আমাদের এখানে একাধিক সাধারণ গুণনীয়ক থাকতে পারে। আচ্ছা, এরপরে বলছে 2/3 একটা ভগ্নাংশ এখানে দেওয়া আছে, 2/3 এর একটি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। আমরা জানি কি একটা ভগ্নাংশের অসংখ্য সমতুল ভগ্নাংশ নির্ণয় করা যায়।
মানে লব ও হরকে যে কোনো সংখ্যা দ্বারা গুণ বা ভাগ করলে আমাদের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। বলছে সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলছে, বাট বলে দিছে যে যার হর 12। তার মানে ভগ্নাংশটা দেওয়া আছে এখানে 2/3, উপরে 2 নিচে 3। তার মানে আমাকে এখানে হর 12 করতে হবে। হর 12 করতে হলে এখানে আমাকে কত দিয়ে গুণ করলে হর 12 হবে? 3 × 4। তাহলে 4 দিয়ে গুণ করলে আমাদের হর 12 হবে। তাহলে উপরটাকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে, লবকেও আমাকে 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হবে? এখানে 4 দুগুণে 8 আর নিচে 3 × 4 = 12। বলছে এমন একটা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে হবে যার হর যেন 12 হয়। তাহলে হর 12 করতে হলে আমাদের লব অবশ্যই 8 হতে হবে। তাহলে এই যে 8/12, এখানে গ নম্বরটি হচ্ছে সঠিক উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখি 12 নম্বর বলছে কি, দুইটি ভগ্নাংশের হর একই হলে যেই ভগ্নাংশের লব বড়, এই যে কিছুক্ষণ আগে বললাম দুইটা ভগ্নাংশের যদি হর একই হয়, 2/5 3/5, এই যে হর একই হলে যে ভগ্নাংশের লব যদি বড় হয় তাহলে সেই ভগ্নাংশটা বড় হবে। হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশ বড় হয়, আর হর একই হলে যে ভগ্নাংশের লব ছোট সেই ভগ্নাংশটি ছোট হয়। তার মানে এখানে বলছে লব বড় সেই ভগ্নাংশটি কেমন? সেই ভগ্নাংশটি অবশ্যই আমাদের বড় হবে। আচ্ছা, পরবর্তীতে দেখি 13 নম্বর কি বলছে। এই জাতীয় অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কি বলছে? এত ভগ্নাংশগুলোর কোনটি বড়? এখানে আমরা একটু খেয়াল করে দেখি, অনেকগুলো ভগ্নাংশ দেওয়া আছে, ভগ্নাংশগুলো কোনটি বড়। এই বড় এবং ছোট নির্ণয় করার দুইটা পদ্ধতি আজকে আমি তোমাদের শিখাবো। সেটা হচ্ছে, তুমি যদি প্রত্যেকটা ভগ্নাংশকে সমতুল করে ফেলো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ করে ফেলো, মানে হর সমান, তাহলে হর সমান করতে হলে এইটা লসাগু করতে হবে, প্রত্যেকটা দিয়ে ভাগ করতে হবে, অনেক বড় প্রসেস। তাহলে সমহর করে ফেললে আমাদের তখন আমরা লব দেখে বলে দিতে পারবো যে যেটা লব বড় হতো সেইটা বড় হতো। কিন্তু আমাদের একটু শর্টকাট করতে হবে, সেই ক্ষেত্রে আমরা আগে এই প্রথম দুইটা ভগ্নাংশ আগে দেখি। যেমন 5/8 আর 7/12। আমরা খেয়াল করি এই দুইটা ভগ্নাংশের মধ্যে আসলে বড় কোনটা। আমরা করব কি, এইটা পার্টিশন দিয়ে দেবো, দিয়ে আমরা এই কোনাকুনি গুণ করব, উপরের লব থেকে এইটা গুণ করি, এইটা গুণ করে কত 5×12 = 60, এই পাশে লিখবো। আর এইটা গুণ করে 5×12 = 60 আর 7×8 = 56, 7×8 = 56। এখন এই 60 আর 56-এর মধ্যে কোনটা বড়? কোনটা? 60। তার মানে এই পাশেরটা বড়। তার মানে এই দুটা ভগ্নাংশের মধ্যে আমরা এই পাশের ভগ্নাংশটা বড় পাইলাম, তাহলে এটা বাদ। আমাদের এখানে তো বড় বলছে, এইটা বাদ। এখন আমি এইটার সাথে এইটা কম্পেয়ার করব, কত 5/8, তার সাথে কম্পেয়ার করব কত 11/16, 11/16। আমরা এইটা এবার কম্পেয়ার করব। আচ্ছা, খেয়াল করে দেখি, আমরা যদি এইটা কম্পেয়ার করি তাহলে কত হয়? এখানে কত 5 আর 16 গুণ করলে কত হয়? 5 16 80। তাহলে আমরা এই পাশে 80 লিখলাম। আর এইটা কত 8 11 88, তার মানে এই পাশে 88 হয়ে গেল। তার মানে এটা 5 16 80 আর 8 11 88, তার মানে এই ভগ্নাংশটা বড়। তার মানে এখন আমরা এইটা বাদ দিব, এখন এইটা বড় পেলাম। আচ্ছা, তাহলে বড় পাইলাম কত 11/16। এই যে আমরা 11/16 বড় পেলাম। আর এর সাথে কম্পেয়ার করবো পাশেরটা, তাহলে 1/24। এখন আমরা যদি গুণ করি, যদি 24 কে 24 4 হাতে থাকে 2, 24 26, এই হলো 264, আর এইটা হবে কত 16 কে 16। তার মানে এই পাশেরটা বড়, তার মানে এইটা ছোট। আমরা এটা গুণ করে দেখি, 2 26, তার মানে এই যে 264 বড়। তার মানে এইটার চেয়ে যেহেতু এইটা বড়, তার মানে এই ভগ্নাংশটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভগ্নাংশ। তার মানে এখানে দেখে আসি 11/16। তার মানে তোমরা বুঝতে পেরেছো যে যদি একাধিক ভগ্নাংশ দেওয়া থাকে তাহলে আমরা কোনাকুনি গুণ করব, গুণ করে বাম পাশে আর ডান পাশে লিখবো, লিখে যেইটা বড় হবে সেই ভগ্নাংশটা আমাদের বড় হবে। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অঙ্ক অনেক পরীক্ষায় আসে, শুধু ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা না, অনেক ধরনের পরীক্ষায় এই জাতীয় প্রশ্ন আসে। তাহলে আমাদের সঠিক উত্তরটা পেলাম কত 11/16। আমরা উত্তরটা দেখে আসি। হ্যাঁ, এই যে 11/16। আচ্ছা, এর পরের প্রশ্ন 14 নম্বর বলছে নিচের কোন ভগ্নাংশটি বড়? খেয়াল করে দেখি কোন ভগ্নাংশটি বড়, মানে 1/3, 1/3। আচ্ছা, 2/3, 4/3, আর 0.3 মানে কত? 0.3 মানে 3/10।
এখন এই ভগ্নাংশগুলোর মধ্যে বড় কোনটা, এটা নরমালি করা যায়, যেমন এটা প্রকৃত ভগ্নাংশ, এইটাও প্রকৃত ভগ্নাংশ, এটাও প্রকৃত ভগ্নাংশ, এইটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। মনে রাখতে হবে প্রকৃত ভগ্নাংশ হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অবশ্যই বড় হবে, এটাই স্বাভাবিক, কারণ উপরে বড় থাকে, এটা ভাগ করলে দশমিকের শুরুতেই একটা সংখ্যা আসবে, কিন্তু এখানে শুরুতেই দশমিক চলে আসবে। আর কিছুক্ষণ আগে আমরা যেটা পদ্ধতি অবলম্বন করলাম তুমি যদি সেটাও করো, যেমন এটা 3 1 কে 3 আর 3 2 6, তার মানে এইটা বড়। আচ্ছা, এবার এইটার থেকে এটার মধ্যে 3 2 6 আর 3 4 12, তার মানে এইটা বড়। আবার যদি এইটা করি তাহলে কত হবে, 4 10 40 আর 3 3 কে 9, তার মানে এইটা বড়। তার মানে আমাদের 4/3 বড়। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, 4/3 বড়। আচ্ছা, এবার দেখি এই যে এই জাতীয় অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ। বলছে যে এত এর মধ্যে এত কতবার আছে, আমাদের 15 নম্বর প্রশ্ন। এই জাতীয় অঙ্কগুলা করতে হবে কি, এই যে কতবার আছে ভগ্নাংশের মধ্যে বলে এত এর মধ্যে, যেটার মধ্যে থাকবে আমাদের সেটাকে ভাগ করে দিতে হবে, যেটার মধ্যে থাকবে। তার মানে এখানে 20/21, এইটাকে যেটার মধ্যে থাকবে সেইটাকে ওই বাকি ভগ্নাংশটা দিয়ে ভাগ করে দিতে হবে। তার মানে 20/21 ভাগ কত, 2/7। আমরা জানি কি ভাগ চিহ্ন থাকে, এটা গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে হয়, তাহলে আমরা উল্টিয়ে দিই, তাহলে এখানে 20/21, এটা গুণ চিহ্ন দিয়ে যদি আমরা উল্টাই দিই তাহলে উপরে 7 নিচে 2। আমরা একটু কাটাকাটি করে 3 7 21, এখানে হয় 3, আর 2 দিয়ে যদি 20 কে কাটি তাহলে হবে 10। তার মানে 10/3 আসছে। 10/3 মানে কত, 3 3 কে 9, 1/3। 10 কে 3 দিয়ে ভাগ করলে কত হয়, 3 সমস্ত 3 এর 1, 3 3 কে 9 আর 1 10/3। আমাদের উত্তর আছে, হ্যাঁ এই যে 3 সমস্ত 1/3। খুবই গুরুত্বপূর্ণ এই জাতীয় অঙ্ক। তাহলে হচ্ছে আমাদের উত্তর আসলো কত, এই যে 3 সমস্ত 3 এর 1। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন। এবার দেখি 16 নম্বর। বলছে এত প্লাস এত সমান কত। এইটাকে তুমি দশমিক যদি করো, দশমিক করে যোগ করে দাও, সেটাও হবে। আবার যদি মনে করো যে না এইখানে আমি দশমিক আছে, যেহেতু উত্তর যেগুলো আছে অপশনগুলো ভগ্নাংশে আছে, তাহলে আমরা এইটাকেই মূলত ভগ্নাংশে করে দিই। তাহলে এখানে আমাদের কত হবে একটু খেয়াল করে দেখি। এখানে আছে 3/8 যোগ, আমরা যদি এইটাকে ভগ্নাংশ আকারে লিখি তাহলে উপরে হবে 5 আর নিচে হবে কত, দশমিকের জন্য 1 আর দশমিকের পরে 2টা শূন্য, এই হচ্ছে 2টা শূন্য। আচ্ছা, এখন যদি এটা আমরা একটু কাটাকাটি করি কত হবে, 3/8 যোগ, এটা যদি 5 দিয়ে কাটি, 5 একে 5, 5 20 100। এখন আমরা একটু খেয়াল করে দেখি, এই 2 এবং এই 8 এবং 20 এর লসাগু, 8 আর 20 এর লসাগু 2 দিয়ে দিলে 4 2 8, 10 2 20, আবার 2 দিয়ে যায়, 2 2 4, 5 2 10। তাহলে কত হচ্ছে লসাগু, 5 2 10, 10 2 20, 20 2 40। তাহলে এই হচ্ছে আমরা 40 দিয়ে দিলাম। তাহলে 8 দিয়ে 40 কে ভাগ করলে কত হয়, 5, 5 কে 3 দিয়ে গুণ করলে 3 5 15, যোগ 20 দিয়ে 40 কে ভাগ করলে 20 2 40, 2 2 কে 2, তার মানে আসছে কত, উপরে 15 আর 2 15 আর 2 17, আর নিচে হচ্ছে 40। এই ধরনের অপশন কি আমাদের আছে কিনা দেখি। হ্যাঁ, এই যে 17/40 আমাদের গ নম্বর হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, 17/40। আচ্ছা, 16 নম্বর প্রশ্নের উত্তর শেষ হলো। এইবার আমরা 17 নম্বর দেখি কি বলছে। 17 নম্বর বলছে দুইটি ভগ্নাংশের লসাগু গসাগু যথাক্রমে, তার মানে এইটা হচ্ছে লসাগু আর এইটা হচ্ছে গসাগু। এবার বলছে যে একটি ভগ্নাংশ এত হলে অপর ভগ্নাংশটি কত। আমরা বেসিকের দিনে আলোচনা করেছি, অপর ভগ্নাংশ বের করার সূত্র হচ্ছে দুইটি ভগ্নাংশের গুণফল ভাগ একটি ভগ্নাংশ। তাহলে এখানে দুইটি ভগ্নাংশের লসাগু গুণ গসাগু ভাগ একটি ভগ্নাংশ। আমি আবারও বলছি, অপরটি কত, অপর ভগ্নাংশ বের করার সূত্র দুইটি ভগ্নাংশের লসাগু গুণ গসাগু ভাগ একটি ভগ্নাংশ। তাহলে লসাগু গুণ গসাগু মানে এখানে কত, 35/8, লসাগু গুণ গসাগু কত, 1/16 ভাগ একটি ভগ্নাংশ। এই যে ভাগ চিহ্ন দিয়ে আমরা একটি ভগ্নাংশ কত, 7/8, 7/8। এখন এইটা ক্যালকুলেশন করলে আমাদের যা উত্তর আসে, তার মানে কত হবে, 35/8 গুণ 1/16, আর এটা আমরা যদি গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিই তাহলে উপরে 8 নিচে
7। এখন এইটা আমরা কাটাকাটি করলে যা উত্তর আসবে তাই। তাহলে আমরা 8 দিয়ে যদি কাটি, খেয়াল করে দেখি, 8 দিয়ে যদি 16কে কাটি তাহলে 2 হয়। আবার 7 দিয়ে যদি 35কে কাটি তাহলে 5 7 35 হয়। আর কি কাটাকাটি যায়? যায় না। তাহলে উপরে আছে কত? উপরে আছে শুধু 5, উপরে আছে শুধু 5, আর নিচে আছে কত? 8 দুগুণে 16, 8 দুগুণে 16, তার মানে 5/16। হ্যাঁ, আমাদের খ নম্বরে উত্তর আছে 5/16। দেখে আসি। হ্যাঁ, 5/16। আশা করি বুঝতে পেরেছো। এই জাতীয় অঙ্ক অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এরপরে বলছে ড্যাশ শব্দটি মনে রাখলে সরলীকরণের ক্ষেত্রে খুব সুবিধা হয়। ড্যাশ শব্দ, বদমাস, BODMAS, এইটা দিয়ে আসলে কি বোঝায় আমরা পরবর্তীতে একটা MCQ আছে, আমরা ওইটা নিয়ে আলোচনা করব। এখানে 6টা ওয়ার্ড আছে, 6টা ওয়ার্ডের আলাদা আলাদা মিনিং আছে। এই শব্দটা দিয়ে আমরা সরলীকরণ খুবই সহজে করতে পারবো। বাট শব্দগুলোর মিনিং কি, যেমন বিতে ব্র্যাকেট, ওতে অফ, ডিতে ডিভিশন, এমতে মাল্টিপ্লিকেশন, এতে অ্যাডিশন, এতে সাবট্রাকশন, এগুলো আমরা পরবর্তীতে আর একটা MCQ আছে ওইটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, তাহলে এটাদের উত্তর হচ্ছে আমাদের বদমাস। আচ্ছা, এবার আমরা পরবর্তীতে যাই। 19 নম্বর, সরলীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম, মানে কোনটির কাজ সর্বপ্রথম করতে হয়? সরলীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ করতে হয় বন্ধনী। প্রথমে বন্ধনী, তারপরে এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ বিয়োগ একসাথে। তাহলে আমাদের উত্তর হবে বন্ধনী। আচ্ছা, 20 নম্বর প্রশ্ন দেখি এবার। 20 নম্বর বলছে যে ভগ্নাংশের লব ও হর উভয়ই পূর্ণ সংখ্যা তাকে ড্যাশ ভগ্নাংশ বলে। খেয়াল করে দেখি, লব এবং হর, যেমন 3/5, 2/5, 5/7, লবে এবং হরে কোথাও কোনো ভগ্নাংশ আকারে নাই, দুইটা জায়গায় পূর্ণ সংখ্যা। তাহলে এই ক্ষেত্রে প্রকৃত হতে পারে, অপ্রকৃত হতে পারে, কিন্তু যখন বলবে লব এবং হর উভয়ই পূর্ণ সংখ্যা তাদেরকে কি ভগ্নাংশ বলে, তখন সেটা হবে সরল ভগ্নাংশ। যে ভগ্নাংশের লব এবং হর উভয় পূর্ণ সংখ্যা তাদেরকে সরল ভগ্নাংশ বলে। এই যে আমাদের উত্তর হচ্ছে সরল ভগ্নাংশ। আচ্ছা, এরপরে দেখি 21 নম্বর কি বলছে, যে ভগ্নাংশের লব বা হর কিংবা উভয়ই পূর্ণ সংখ্যা নয়। মানে ব্যাপারটা এরকম, যেমন 3/4, মাঝখানে এটা 2, মানে এখানে লবে পূর্ণ সংখ্যা নাই, লবে একটা ভগ্নাংশ আকারে আছে। আবার যদি এরকম হয় 5, নিচে হরে একটা ভগ্নাংশ আকারে আছে, মানে যে ভগ্নাংশের লব বা হর কিংবা লব হর দুই জায়গাতেই পূর্ণ সংখ্যা থাকে না, সেই ভগ্নাংশকে জটিল ভগ্নাংশ বলা হয়। প্রকৃত না, সরল না, মিশ্র না, জটিল ভগ্নাংশ বলা হয়। আবারও বলছি আমরা, যে ভগ্নাংশের লবে কিংবা হরে কিংবা লব হর দুই জায়গাতেই ভগ্নাংশ আকারে থাকে, পূর্ণ সংখ্যা থাকে না, সেই ভগ্নাংশগুলোকে জটিল ভগ্নাংশ বলে। আচ্ছা, উত্তর হচ্ছে জটিল ভগ্নাংশ। আচ্ছা, এরপরে দেখি, এইখানে এবার কিছু ইনফরমেশন দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখি। বলছে নিচের ভগ্নাংশগুলো লক্ষ্য করো। কি বলছে? যেই ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট, ছোট, কে ছোট বলছে? হর। তাহলে হর ছোট, লব বড়, হর ছোট, তাহলে এই ভগ্নাংশকে আমাদের কি ভগ্নাংশ বলবে? লব বড়, হর ছোট। এখানে বলেই দিছে যে ভগ্নাংশের হর লবের চেয়ে ছোট, এই যে হর লবের চেয়ে ছোট, সেইটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। হ্যাঁ, এটা অপ্রকৃত ভগ্নাংশ। তো প্রকৃত না অপ্রকৃত? অপ্রকৃত ভগ্নাংশ। তার মানে এখানে 1 নাম্বারটা সঠিক। 2 নাম্বার কি বলছে? দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। কে একই হলে বলতেছে? হর একই হলে। আমরা কিছুক্ষণ আগেই বলেছি হর একই, 3/4, 5/4, 7/4, মানে হর একই হলে যেই ভগ্নাংশটি লব বড়, লব এই যে উপরে লবটা বড়, এই ভগ্নাংশটি বড়। তাই কি বলছে? দুইটি ভগ্নাংশের হর একই হলে যে ভগ্নাংশের লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এটাও সঠিক আছে। আচ্ছা, এখন 3 নাম্বার কি বলছে? যে এত ও এত এর মধ্যে 3/11 ভগ্নাংশটি বড়। ওই যে আমরা কিছুক্ষণ আগে তোমাকে বড় ছোট করা শিখাইলাম, তাহলে আমরা এখানে কোনাকুনি গুণ করব। কত? 3/11
আর হচ্ছে কত 3/7, আমরা এটা ডিভিশন করে দিব, তাহলে 3 7 21 এইটা, আর 3 11 33, তার মানে এইটা এটা গুণ করলে 3 7 21 হয়, এটা গুণ করলে 33, তাহলে এইটা দ্বারা এই পাশের ভগ্নাংশ বোঝাচ্ছে, তার মানে এখানে 3/21 এর চেয়ে 33 বড়, তার মানে এখানে 3/7 বড়। আর ওরা কি বলছে, এত এর মধ্যে এত ভগ্নাংশটি বড়, তার মানে এটা তো বড় না, তার মানে এটা মিথ্যা। তার মানে এখানে সঠিক উত্তর হবে আমার 1 এবং 2। তো দেখে আসি উত্তরটা। হ্যাঁ, সঠিক উত্তর হচ্ছে 1 এবং 2। আচ্ছা, পরবর্তী প্রশ্নে 23 নম্বর কি বলছে, নিচের তথ্যগুলি লক্ষ্য করো। ওকে, বলছে এত একটি প্রকৃত ভগ্নাংশ, এটা অবশ্যই না, কারণ লব বড় হর ছোট, তাহলে যেই ভগ্নাংশের লব বড় হর ছোট সেটা কি অপ্রকৃত ভগ্নাংশ। এত সমতুল ভগ্নাংশ, আচ্ছা সমতুল ভগ্নাংশ যেমন এখানে আছে কত 5/8 আর 25/40, বলছে এই ভগ্নাংশ দুইটা সমতুল কিনা। এই যে এই দুইটা ভগ্নাংশ 5/8 25/40, আমরা বেসিক আলোচনা করার বলছিলাম যে সমতুল ভগ্নাংশ টেস্ট করার নিয়ম হচ্ছে, পরীক্ষা করার নিয়ম হচ্ছে আমরা এই কোনাকুনি গুণ করব, কোনাকুনি গুণ করে যদি গুণফলগুলো সমান হয়, যেমন 4 কে 5 কে 40 দিয়ে গুণ করলে 4 5 20 200 হয়, এইটা গুণ করলে 8 25 200 হয়। তার মানে যদি কোনাকুনি গুণ করে দুই পাশের গুণফলই সমান হয় তাহলে ওই ভগ্নাংশটি সমতুল হবে, তার মানে এই ভগ্নাংশটি সমতুল। তারপরে বলছে কি এত ভগ্নাংশ দুটি সমতুল, এখানেও সেম একই দেওয়া আছে, যেমন 9 10 90 5 18 90, তার মানে এটাও সমতুল। আমরা যদি কোনাকুনি গুণ করি 5 18 90 9 10 90, তাহলে এখানে সঠিক উত্তর হবে 2 এবং 3। এই যে গ নম্বরে সঠিক উত্তর হচ্ছে 2 এবং 3, আমাদের সঠিক উত্তর 2 এবং 3। আশা করি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখি 24 নম্বর বলছে যে নিচের ভগ্নাংশগুলো লক্ষ্য করো। বলছে এত ভগ্নাংশটি এত এর গুণিতক, কে কার গুণিতক এইটা বুঝতে হবে। বলছে এই ভগ্নাংশটা এত এর গুণিতক। ভগ্নাংশের গুণিতক বের করার নিয়ম হচ্ছে ওই ভগ্নাংশটাকে যে কোনো সংখ্যা দ্বারা, পূর্ণ সংখ্যা দ্বারা যদি আমরা গুণ করি, গুণ করলে যে গুণফল পাওয়া যাবে ওইটাই হচ্ছে ওই ভগ্নাংশের গুণিতক। বলছে যে এত ভগ্নাংশটি এত এর গুণিতক, তার মানে এইটার আমরা গুণিতক বের করি, যেমন 2/9, এইটা 2/9, আমরা যদি এটাকে 4 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 4 দুগুণে 8/8 কত 9 হয়। আচ্ছা, এটাকে যদি আমরা 2/3, এটাকে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করলে কত হয়, 5 দুগুণে 10/3। আচ্ছা 2/3, 2/3 না তো 2/9, সরি 2/9, এটাকে যদি আমরা 4 দ্বারা গুণ করি তাহলে কত হবে, 4 দুগুণে 8/9, এখানে 8/9 হচ্ছে না, তাহলে 2/9, এটাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 দুগুণে 10, 10/9, এটা 10/9 হচ্ছে না, তার মানে 2/9, এটাকে যদি আমরা 6 দ্বারা গুণ করি, 6 দ্বারা গুণ করলে এখানে একটু কাটাকাটি যায়, কাটাকাটি গেলে এখানে যদি আমরা 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 দিয়ে কাটি 3 3 9, তার মানে কত হচ্ছে, উপরে 4 নিচে 3, এই যে এটা হয়, এই যে 4/3, এই যে এখানে 4/3, তার মানে এত ভগ্নাংশটি এত এর গুণিতক, তার মানে একটি গুণিতক অবশ্যই, তার মানে এটা সঠিক, এটা সঠিক। তারপর বলছে যে এত ও এত এর লসাগু, আমরা একটু খেয়াল করে দেখি লসাগু কখন হয়, তার মানে এটা আমরা সঠিক পেলাম। লসাগু হচ্ছে সহজ, হচ্ছে ভগ্নাংশের লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। তাহলে এইখানে আমাদের আছে কত, 2 সমস্ত 4 1, এইটাকে ভাঙলে আমাদের হবে 4 দুগুণে 8 আর 1 9/4, 4 দুগুণে 8 আর 1 9/4, 9/4। আর একটা কত আছে 3/16, আর একটা সংখ্যা আছে 3/16। এই যে আমরা দুইটা ভগ্নাংশ এখানে পেলাম, ভগ্নাংশের বের করতে বলেছি কি লসাগু, লসাগুর সূত্র হচ্ছে লবগুলোর লসাগু, 3 আর 9 লসাগু তো 9 হবে, আর হরগুলোর গসাগু 4 আর 16 গসাগু হবে 4, এখানে গসাগু 16 দেওয়া আছে, তার মানে এটা সঠিক নয়, তাহলে এটা অবশ্যই সঠিক হবে। বলছে যে এত এর গসাগু 20/6, তাহলে গসাগু কি লবগুলোর গসাগু, তাহলে 20 আর 40 এর গসাগু 20 দুগুণে 40, তার মানে 20, এটা ঠিক আছে। হরগুলোর লসাগু 3 আর 6, 3 আর 6 এর লসাগু হচ্ছে 6, তার মানে এটা হচ্ছে আমাদের ঠিক আছে। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে 1 এবং
3, 1 এবং 3 মানে এখানে খ নম্বরটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। হ্যাঁ, 1 এবং 3। তাহলে 24 নম্বর প্রশ্ন শেষ। এইবার দেখি কি বলছে। নিচের উদ্দীপকটি পড়ো, তারপরে কি বলছে যে 25 থেকে 27 মানে 25 ও 27 নং প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, বলছে একটি বাঁশের এত অংশ কাদায় আছে, এত অংশ পানিতে আছে, পানির উপরের বাঁশটির অংশ দৈর্ঘ্য 4 মিটার। আচ্ছা, বলতেছে কাদায় ও পানিতে বাঁশটির কত অংশ আছে। কাদা আর পানি মানে এইটা হচ্ছে কাদা, এটা হলো পানি। এই প্রথম অংশটা এত হচ্ছে কাদা, এত, তাহলে এই দুটো আমাদের যোগ করে দিতে হবে। তাহলে যোগ করলে কত হবে? 0.15 আর 0.65। তাহলে কত হচ্ছে? 5 5 10 এর 0 হাতে থাকে 1, 6 আর 1 7 আর 1 8.0, 0.80। এই যে 0.8 এরপরে 0 না দিলেও হয়, তার মানে এটার উত্তর হবে 0.8। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এর পরেরটা দেখি কি বলছে। ওই একই অঙ্ক বলছে কাদা ও পানির বাইরে বাঁশটির বাকি কত অংশ। খেয়াল করে দেখি, আমরা কাদা এবং পানিতে আগের উত্তরটা পেলাম কত? 0.8। সম্পূর্ণ বাঁশটি যদি 1 হয়, সম্পূর্ণ বাঁশটি যদি আমরা 1 ধরি, একটা বাঁশ প্রথমে কাদায় আছে, একটা বাঁশ প্রথমে এইটুকুন হচ্ছে কাদায় আছে, আর এইটুকুন মনে করো পানিতে আছে, এইটুকুন হচ্ছে আমাদের পানিতে আছে, এটা পানি। আচ্ছা, এখন সম্পূর্ণ বাঁশটা যদি 1 হয়, তাহলে কাদা এবং পানি এইটুকুন পেয়েছি আমরা কত? 0.8। 0.8 থেকে এটা যদি আমরা বাদ দেই 1 থেকে, সম্পূর্ণ বাঁশ থেকে, তার মানে 1 থেকে যদি আমরা 0.8 বিয়োগ করে দিই, তাহলেই পানির উপরের অংশ। বলছে কাদা ও পানির বাইরে বাঁশটির বাকি কত অংশ, তার মানে এইটুকুন বাদ দিলে উপরের যে অংশটুকুন সেইটুকুন পাবো। তাহলে 1 থেকে 0.8 বাদ দিলে 0.2 হবে। তার মানে আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, পরেরটা দেখি কি বলছে। পরেরটা বলছে কি যে বাঁশটির মোট দৈর্ঘ্য কত মিটার। খেয়াল করে দেখো, বাঁশটির মোট দৈর্ঘ্য মানে এক অংশের দৈর্ঘ্য মোট কত মিটার। তাহলে এখানে কাদায় আছে কত? এত। পানিতে আছে কত? এত। পানির উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তার মানে আমাদের উপরের অংশের দৈর্ঘ্য আমি কতটুকুন পেয়েছিলাম? এর আগের অঙ্কটাই উপরের অংশের দৈর্ঘ্য পেয়েছিলাম হচ্ছে 0. দেখে আসি একটু, 0. কত পেলাম? 0.2। তার মানে এই উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে এই যে প্রশ্নের মধ্যে দেওয়া আছে 4 মিটার। আমাদের উপরের অংশ দৈর্ঘ্য বইয়ের মধ্যে দেওয়া আছে, উপরের অংশের দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। তাহলে সম্পূর্ণ বাঁশ, এখানে প্রশ্নের মধ্যে বাঁশটির মোট দৈর্ঘ্য কত মিটার? সম্পূর্ণ বাঁশ মানে কত? 1। তাহলে এক অংশের দৈর্ঘ্য হবে কত? এক অংশের দৈর্ঘ্য হবে উপরে 4, নিচে 0.2। এখন এইটা আমাদের ক্যালকুলেশন করলে যা হবে তাই। তাহলে আমরা যদি এখানে দশমিকটা তুলে দিই তাহলে কত হবে? এখানে যদি দশমিক তুলে দিই তাহলে এখানে হবে একটা 10, আর নিচে হবে কত? 2। এই দশমিকটা উঠে যাবে। দশমিক উঠে গেলে এবার আমরা কাটাকাটি করি, এই 2 দিয়ে 4 কে কাটলে 2 হয়, তাহলে 10 দুগুণে 20। তার মানে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য হবে 20 মিটার। আমাদের উত্তর খ নম্বরে আছে 20 মিটার। ওকে, আচ্ছা, তাহলে এই জাতীয় এই কাদা পানির অঙ্ক তো হরহামেশাই সব পরীক্ষাতে আসে। আচ্ছা, এখন দেখি আমরা বলছে কোন ভগ্নাংশকে বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল কত হয়। এটা এমসিকিউ না, এমনি প্রশ্ন। বলছে কোন একটা ভগ্নাংশ, আমরা বেসিকে আলোচনা করেছি 3/4, মনে করো একটা ভগ্নাংশ। বলছে এই ভগ্নাংশকে এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে কত হয়। এটা বিপরীত ভগ্নাংশ কি? লব যাবে হরে, হর আসবে লবে, তার বিপরীত ভগ্নাংশ হবে 4/3। তার মানে হর গেছে লবে, লব আসতে হবে। এখন এটা যদি গুণ করা যায়, এটা গুণ করলে এগুলা কাটাকাটি হয়ে যায়। তার মানে একটা ভগ্নাংশ ও তার বিপরীত ভগ্নাংশের গুণফল সর্বদা 1 হবে। উত্তরটা দেখে আসি। এই যে উত্তর 1, উত্তর আমাদের 1 আমরা পেয়ে গেছি। আচ্ছা, এরপরে দেখি 29 নম্বর। এই যে বদমাস এর এম তে কি বোঝায়। আমরা কিছুক্ষণ আগেই তোমাদেরকে বলেছিলাম যে এটা নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব। এই বদমাসে বি তে বোঝায় ব্র্যাকেটস, ও তে বোঝায় অফ, ডি তে বোঝায় ডিভিশন, এম তে বোঝায় মাল্টিপ্লিকেশন, এ তে বোঝায় অ্যাডিশন, এস তে বোঝায় সাবট্রাকশন। এই ধারাবাহিকভাবে ওই কাজগুলা করতে হয় সরলীকরণের ক্ষেত্রে। আমরা একটু দেখি। এই দেখো, এখানে বলছে এম তে কি বোঝায়,
তাহলে এম তে আমাদের এই যে এখানে লিখে দিচ্ছি মাল্টিপ্লিকেশন, মানে এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। বাট বাকি শব্দগুলা দিয়ে আমাদের কি বোঝায়, বাকি যে শব্দগুলো আছে এইগুলা আমি উত্তরটা এখানে একটু দিয়ে দিয়েছি, তুমি দেখো। তাহলে বি তে বোঝাচ্ছে কি ব্র্যাকেটস মানে বন্ধনী, তার মানে সরলীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে তোমার বন্ধনীর। তারপরে ও তে হচ্ছে অফ, তারপরের কাজ হচ্ছে এর। তারপরে কি বলছে ডি তে হচ্ছে ডিভিশন, ডিভিশন মানে হচ্ছে ভাগ, তারপরের কাজ হচ্ছে ভাগের। তারপরে এ হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন মানে যোগ, আর এস হচ্ছে সাবট্রাকশন বিয়োগ। বাট এই দুইটা কাজ একত্রে করা যায়, কোনো সমস্যা নাই। তবে উচিত হচ্ছে যেটা প্রথমে আছে সেটা প্রথমে করা, যেটা পরে আছে সেটা পরে করে, তাহলে ক্যালকুলেশনটা তোমার জন্য সুবিধা হবে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? সরলীকরণের ক্ষেত্রে সর্বপ্রথম কাজ হচ্ছে বন্ধনীর, তারপরের কাজ এর, তারপরে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। আশা করি তোমরা এই বদমাশ নিয়ে এগুলা বুঝতে পেরেছো। আচ্ছা, এইবার দেখি 30 নম্বর প্রশ্ন। এই জাতীয় প্রশ্ন অনেক আসে, অনেক, যে আসলে এটা কিভাবে করব আমরা। এইটার সবচেয়ে সহজ বুদ্ধি, তুমি যদি দশমিক গুলা তুলে দাও তাহলে বেটার। আমরা একটু খেয়াল করি, আমি একটু বড় করেই করি। ধরো এখানে দশমিক কত আছে আমাদের, দশমিক ধরো 0.1, তারপরে কত আছে 0.03, তারপরে নিচে কত আছে 1.1.0 মানে 1, এইটা মূলত ইন্টু 0.3 ইন্টু 0.01, এটার উত্তরে 1 আসছে, 1 হবে। আমরা 1টা আসলে কিভাবে হচ্ছে এটা একটু দেখে নিই। আমরা যদি দশমিক তুলে দিই, মনে করো যদি এই দশমিক তুলে দিই, তাহলে এখানে দশমিকের জন্য নিচে কত হবে, দশমিকের জন্য 1, একটা 0 হলো, তাহলে এটার কাজ শেষ। আচ্ছা, তাহলে এখানে উপর আমরা 1 লিখবো। যদি এইটা হয় তাহলে 0.3 মানে 3 হবে। এইটার জন্য যদি আমরা দশমিক তুলে দিই তাহলে কত হবে, দশমিকের জন্য 1, 2টা 0। আমরা একটু বড় করে করছি কিন্তু। আচ্ছা, তাহলে উপরের দশমিক তুলে দিচ্ছি, এবার নিচের দশমিক তুলো, নিচে একটা 1 আছে, 1 লিখে দিলাম। এইটা তুললে দশমিকের জন্য 1, তার জন্য একটা 0 ইন্টু এইটা কত হবে, দশমিকের জন্য 1, তারপরে 2টা 0। তার মানে উপরের দশমিকের জন্য নিচে 0 আকারে চেঞ্জ করে দিছি, নিচের দশমিকের জন্য উপরে। এখন তুমি কাটাকাটি করো, দেখো খুব সহজেই কাটাকাটি করতে পারবা। তাহলে এটা কত আসবে আমাদের, 0.3, নিচে একটা 3 আছে তো, ইন্টু এই যে 3 আছে, এই 3টা আমরা হচ্ছে লিখে নাই। তার মানে কত আসছে এখানে, এটা কাটা যায়, এই 10 এটা কাটা যায়, এই 3 কাটা যায়, সবই কাটা যায়, তার মানে 1 উত্তর হয়। তার মানে আমাদের সঠিক উত্তর হবে 1। তাহলে এই জাতীয় দশমিক তুমি যদি মনে করো যে আমি সরাসরি গুণ করব, গুণ করে তারপরে করব, সেটাও করতে পারো। আর যদি মনে করো যে না আমি সব দশমিক গুলা তুলে দিয়ে যেহেতু শূন্যের কাটাকাটি করা সোজা, তাহলে আমরা 0 দ্বারা কাটাকাটি করে দিব। তো 30 নম্বর আজকে মোটামুটি আমাদের এই জাতীয় প্রশ্নগুলাই ছিল। এই চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ যত ধরনের প্রশ্ন আছে আমরা চেষ্টা করেছি সবগুলো একত্রিত করার। আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।